জেলের ভিতর দাঁড়িয়ে আছে বর্ষা। নিস্পৃহ দৃষ্টি তার এই বদ্ধ কারাগারের ওপারে। অফিস থেকে ফেরার পথে তাকে কিছু পুলিশ গ্রেফতার করে জেলে পুরে দেয়। বর্ষা কারণ জিজ্ঞেস করলে বলা হয় সে বিশুকে মারার দায়ে অভিযুক্ত। তার কারণেই এখন বিশু হাসপাতালে শুয়ে আছে। এর আগে কোনোদিন জেলে যাওয়ার অভিজ্ঞতা অবশ্য হয়নি বর্ষার। আজ অবশেষে সেটাও হলো। এখন সে ছাড়া পাবে কি করে? বর্ষার চিন্তা হয় নিজের জন্য নয়, মীনাক্ষীর জন্য। এত ঝামেলা তার মাকে একলা পোহাতে হবে। ভাবনার অবসান ঘটে যখন মীনাক্ষীকে চিন্তিত চিত্তে প্রবেশ করতে দেখা যায়। সাথে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। বর্ষা তাকে ঠিক চিনতে পারে না। বর্ষা, মা তুমি ঠিক আছো? হ্যাঁ মা, ঠিক আছি। তবে তোমার পেছনে ভদ্রলোককে? মীনাক্ষী একটু চুপ থেকে শঙ্কিত কণ্ঠে শুধান, উনি তোমার বাবা। বর্ষা যেন কিছুটা অবাক হলো। বাবা নামক মানুষটার মুখ সে ভুলে গেছিল। একটা ঝাপসা অবয়ব ব্যতীত আর কিছুই স্মরণ ছিল না তার। সেই মানুষটাকে এত বছর পর দেখে খুশি বা দুঃখ কোনোটাই বোধ হলো না মেয়েটার। সে স্বাভাবিক গলায় বলল, আচ্ছা তুমি বেশি চিন্তা করো না, হয়তো বেশিক্ষণ এখানে রাখবে না। অতই কি সহজ? বিশু তো এখন সাধারণ কেউ না। তার এই মুহূর্তে এমএলএর সাথে ওঠা বসা রয়েছে, নিশ্চয়ই তার সাহায্যও নেবে। পেরিয়েছে অনেকক্ষণ। বর্ষা বসে আছে চুপচাপ। তার সঙ্গে একই সেলে একটি মহিলাও রয়েছে। বর্ষার মনে হলেও মহিলাটি তার দিকে বারবার তাকাচ্ছে। আপনি কিছু বলবেন? মহিলাটি খানিকটা হকচকিয়ে উঠলেন, বলেন, না না কিছু না। বর্ষা একটা ভয়ের আঁচ পেল। তাই আর ঘাটায় না, সে নিজের মতো নীরবে বসে থাকে। মহিলাটি হঠাৎ বললেন, আচ্ছা দিদি, এখান দিয়ে কিভাবে বের হতে হয় জানেন? প্রথমে একটু অপ্রতিভ বোধ হলেও পর মুহূর্তে বর্ষা বলল, জানা থাকলে এখানে বুঝি বসে থাকতাম। সেটাও ঠিক। দেখে তো মনে হয় না আপনি তেমন অপরাধ করে থাকতে পারেন। তাহলে আপনি এখানে কেন? আমাদের মতো ছোট লোকদেরকে এখানে নিয়ে আসার জন্য কোনো কারণ লাগে না দিদি। আমরা হলাম গিয়ে রাস্তার আবর্জনা। এমনি এমনি নিয়ে এলো আপনাকে? হ্যাঁ, বড় রাস্তায় একটা ঝগড়া হচ্ছিল, তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম কাজে। তখনই পুলিশ এসে আমাদেরও ধরে নেয়। বর্ষা আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমি যদি বের হতে পারি আপনাকেও বের করার চেষ্টা করব। মহিলাটির চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। বর্ষা তো দেখে নিঃশ্বাস ফেলে। আদৌ সে নিজে বের হতে পারবে কিনা তারও ঠিক নেই। এমন বিরূপ পরিস্থিতিতে কাউকে কথা দেওয়াটা কি ঠিক হলো? জেলে বসে বসে একটা জিনিস লক্ষ্য করে বর্ষা, এখানে যতই আলো আসুক না কেন, কেমন যেন অন্ধকার থেকেই যায়। গন্ধটাও ভীষণ অদ্ভুত। খারাপও নয়, ভালোও বলা চলে না। কিছু মানুষ এখানে দিনের পর দিন পার করে ভাবলে বিস্ময় জাগে। ভাবনার মাঝেই দেখে একজন মহিলা কনস্টেবল এসে দরজার তালা খুলছেন। এই বর্ষাকে এখানে? আমি কেন? তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে হঠাৎ? তোমার উপর দিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। বর্ষা হতবাক হলো। কিছু না বলেই বেরিয়ে এলো কারাগারের বাইরে। পুলিশ এসিপির কাছে গিয়ে একেবারে মুখ খুলল। ওনাকে আটকে রেখেছেন কেন? প্রথমে সেই লোকের কাছ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায় না। বর্ষা দ্বিতীয়বার একটু জোরালো কণ্ঠে একই প্রশ্ন করল। পুলিশ লোকটি এবার তাকায়। সেই কৈফিয়ত আপনাকে দেব ভাবছেন? একটা নোট বার করে দিলে কৈফিয়ত কেন? তাকে ছাড়তেও আপনারা রাজি হয়ে যাবেন? জানেন যখন এত কথা অপচয় করছেন কেন? আপনারা কত নির্লজ্জ সেটাই দেখছি। বলতে বলতে একটা 500 টাকার নোট বার করে দেয় বর্ষা। সেইটা নিয়ে এক কনস্টেবলকে সেই মহিলা এবং তার আরেক সঙ্গীকে ছেড়ে দিতে বলেন। আমাদের নির্লজ্জতার আর দেখেছেন কি? তাই এই কাজের মাসিদের জন্য 500 টাকা খসিয়ে দিলেন, বিষয়টা কি অদ্ভুত নয়? বর্ষা বিরক্তি তাড়নায় আর উত্তর দেয় না। পুলিশরা এত নিচে নেমে গেছে সেটা সরাসরি দেখে তার আফসোস লাগলো। মহিলাটি এসে বর্ষাকে কৃতজ্ঞতা জানিয়ে চলে যায়। মীনাক্ষী আসেন বর্ষার কাছে। তুমি এসব কি করছিলে? ও কিছু না মা। আচ্ছা আকাশ আসেনি না? তোমার কি মনে হয় তুমি জেলে আরও আসবে না? তোমায় জেল থেকে ওই বের করেছে, কিন্তু কিভাবে সেটা ঠিক জানি না। তাহলে কোথায় সে? আছে বাইরে, কোনো কারণে তোমার সামনে আসতে পারছে না। আপনি এখানে লুকিয়ে আছেন কেন? বর্ষার কণ্ঠে আকাশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তার নির্লিপ্ত দৃষ্টি এবং মুখভঙ্গিমা দেখে আকাশ দীর্ঘশ্বাস ফেলল। অপরাধীদের লুকিয়েই থাকতে হয়। তা কি অপরাধ করেছেন শুনি? যেই কাজটা আমি করেছিলাম সেই দায়টা তো আপনার ওপর পড়ল। বর্ষা অল্প হেসে উত্তর দেয়, ওই সময়টা আপনি না এলে কাজটা আমারই হতো। হয় মারতাম নয় মরতাম। আর আমি গেছিলাম বলে আপনি এসেছিলেন, না হলে তো এসব ঘটতো না। বরং ধন্যবাদ আপনাকে আমাকে জেল থেকে বের করে আনার জন্য। এত যুক্তি দেওয়ার সত্ত্বেও এই অনুশোচনা যাচ্ছে না বর্ষা। চলুন চা খাই। এখন চা খেতে ইচ্ছে করছে আপনার? ও বুঝেছি, এসব জিজ্ঞেস করছেন যাতে আমাকে চা খাওয়াতে না হয়, তাই না?
এবার আকাশ হেসে দেয়, বলে, আমার কি আর আপনাকে না বলার সাধ্য আছে? চলুন যাওয়া যাক। দুজন চা খাওয়া শেষে পাশাপাশি হাঁটছে। নিরিবিলি রাস্তা। বর্ষা নীরবতা ভাঙে। আকাশ, একটা কথা ভেবে দেখেছেন? কি কথা? এই যে যবে থেকে আপনার জীবনে আমার ছায়া পড়েছে, তবে থেকে যত রকম ফালতু ব্যাপারে আপনাকে জড়িয়ে পড়তে হচ্ছে। আকাশ কিছু না বলে হাঁটা থামিয়ে দেয়। সেটা দেখে বর্ষাও থেমে যায়। আকাশকে হঠাৎ নিজের দিকে এগোতে দেখে বর্ষা পিছোতে শুরু করে। একটা সময় পাঁচিলে পিঠ ঠেকে যায় তার। আকাশ নিজের দুই হাত বর্ষার দুই দিকে রেখে তার উপর অনেকটাই ঝুঁকে যায়। দুজনের মুখ মাঝে একদম সামান্য দূরত্ব। তাতে বর্ষা ঢোক গেলে আকাশ এতটা কাছাকাছি থাকার ফলে হৃৎপিণ্ডের ধুকপুকারি যেন কয়েক গুণ বেড়ে যায়। এবার বলুন, কি বলছিলেন যেন? বর্ষা কোনো রকমে বলে, কেন শুনতে পারেননি? না, এবার ভালো করে শুনব। আকাশের দৃঢ় কণ্ঠ, তীক্ষ্ণ দৃষ্টি দেখে বর্ষা আরেকটু যেন দিশাহারা বোধ করে। আমার এত কাছে কেন দাঁড়িয়েছেন? আপনি কি সব যেন বলছিলেন, সেটা শোনার জন্যই তো। আচ্ছা, যে ভুল হয়েছে আমার, আর বলবো না ওসব। এবার কি সরা যাবে? এবার একটু যেন নরম হয় আকাশ। আপনার এত কাছে এসে দূরে সরে যাওয়া কি ভীষণ কঠিন, সেটা আপনাকে কিভাবে বোঝাই? আমার বুঝে কাজ নেই, আপনি এখন সরুন। রাস্তাঘাটে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। হোক না কেলেঙ্কারি। কোনো এক বিচক্ষণ ব্যক্তি এসে এই উছিলায় আমাদের বিয়েটা দিয়ে দিত, তখন আপনিও আর আমার থেকে পালাতে পারতেন না। আপনি একটা আস্ত পাগল। একটু আগেই না অনুশোচনায় ভুগছিলেন, আর এখন ওই যে চায়ের নাম করে মনটা ঘুরিয়ে দিলেন। বড় ভুল হলো দেখছি। তারপর দুজনে নীরব হয়ে যায়। মুহূর্তের জন্য তারা হারিয়ে যায় কোনো এক নাম না জানা জগতে, যা অবশ্য স্থায়ী হয় না। কিছু দূর হতে সাইকেলের বেল শোনার সাথে সাথে বর্ষাকে ছেড়ে দাঁড়ায় আকাশ। বর্ষা হাঁটতে শুরু করে, আকাশও তাই। তবে সে একটা বিষয় লক্ষ্য করলো, বর্ষা তার দিকে একবারও তাকাচ্ছে না। মেয়েটা বোধহয় লজ্জা পেয়েছে ভেবে আনমনেই হাসে আকাশ। তবে পরক্ষণে সে হাসি মিলিয়ে যায়। এরপর জীবন তাদের কোথায় নিয়ে যাবে? কোনো কিছুই কি স্বাভাবিক থাকবে, নাকি পাল্টাবে সবটা? আশঙ্কায় ভরে ওঠে দুজনের মন। হ্যাঁ স্যার, বলুন। বর্ষার কণ্ঠ শুনে শিকদার বাবু ব্যস্ততার ভান ত্যাগ করেন। সরাসরি তাকান বর্ষার দিকে। ভীষণ কাঠিন্যতা রয়েছে তাতে। শুনলাম তুমি জেলে গেছিলে। ঠিকই শুনেছেন, বর্ষার নির্লিপ্ত উত্তর। তোমার মনে হয় না এমন কোনো ঘটনা কাজের ক্ষেত্রে খুব আনওয়ান্টেড? উপর উপর দেখলে বিষয়টা তেমন মনে হতে পারে। এইটা কর্মক্ষেত্র, এখানে উপর উপর থেকে দেখা হবে। কেন হয়েছে, কি হয়েছে কেউ দেখবে না। শুধু এই দিক ওই দিক হলে রেপুটেশন নষ্ট। আর আজকাল যা চাকরির বাজার, একটা কারণ হলেই হয়। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন স্যার? আমি এটাই বলতে চাইছি যে আজ তোমার ওপর যে একটা অ্যালিগেশন উঠেছে, সেটা আমাদের কোম্পানির জন্য নিশ্চয়ই খুব একটা ভালো হবে না। তবে তোমার মতো এফিশিয়েন্ট এমপ্লয়িকে হারাতেও চাই না, তাই একটা শর্ত রাখছি। সেই শর্ত যদি মানো, তাহলে যেমন চলছে তেমনই চলতে পারে। কি সেই শর্ত? আমার ছেলেকে ছেড়ে দিতে হবে। বর্ষা সশব্দে হেসে দেয়। তা দেখে অবশ্য শিকদারের ভ্রু কুঞ্চিত হয়। আমি আপনার ছেলেকে ধরলাম কবে? না ধরলে আকাশ সবসময় তোমার তরফদারি করবে কেন? সেদিন আমার মুখের ওপর বলছে এই কোম্পানির মালিকানা নাকি ছেড়ে দেবে। কেন? কারণ তোমাদের মধ্যে নাকি এই জন্য আমি ডিফারেন্স ক্রিয়েট করছি। আমার ছেলেটার মাথা পুরোপুরি খেয়েছো তুমি, আর বলছো ওকে ধরোনি। কথাটা শুনে বর্ষার ভেতরটা ভেঙে আসে। মানুষটা তাকে আড়ালেও এভাবে আগলে রাখে, অথচ সে এতটুকু ভালোবাসাও ফেরত দিতে পারল না। তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেবল। শিকদার আরও অনেক অপমানজনক কথা বলেন বর্ষাকে, যার ফলে সে আর মুখ বুজে থাকতে পারে না। আপনি আমার গুরুজন, কিন্তু তাই বলে আপনার কাছে চুপচাপ অপমানিত হতে পারছি না। আর আপনি কি ভাবছেন চাকরি দেখিয়ে আমায় ব্ল্যাকমেল করবেন? আজই আপনি আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবেন। ভর দুপুর। বর্ষা অফিস থেকে বের হয়েছে কিছুক্ষণ হলো। একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। রেজিগনেশন লেটার জমা করে এসেছে। না, চাকরি ছাড়াটা বর্ষার কাছে কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। আসল কাজটা এখনও বাকি। এই অফিস থেকে কিছুটা গেলে একটা পার্ক পড়ে। ওখানে আপাতত বসে আছে সে, নীরব নিস্তব্ধ তার দৃষ্টি। মনে মনে অনেক কিছু ভেবে একটাই উপসংহার পেয়েছে, সেটা হলো আকাশ থেকে তাকে দূরে সরতেই হবে। কথা হলো আকাশকে তার বাবার থেকে কেনই বা কেড়ে নেবে সে? কেন তার এই বিদঘুটে জীবনের রিক্ততা আকাশের ভাগে দেবে? বিষয়টা তো অন্যায়। বর্ষার দু চোখে অশ্রু জমে। সে যাকে যাকেই ভালোবাসে তাদের সে শেষমেশ দূরে চলে যেতেই হয়, সেটা আবারও প্রমাণ হতে চলেছে। এতদিন আকাশকে ভালোবাসেনি, সব ঠিক ছিল, কিন্তু যেই ভালোবাসলো সেই সব এলোমেলো হয়ে গেল তাসের ঘরের মতো। ভাগ্যিস মনের কথা মনেই রয়ে গেছে, নয়তো আকাশের জীবন থেকে আর সরে যাওয়ার পথ থাকতো না। কাজের মাঝখানে হঠাৎ ফোন বাজতে দেখে মনে মনে বিরক্ত হলো আকাশ। তবে ভেসে ওঠা নামটি দেখে সেই বিরক্তি নিমেষে উধাও হয়ে যায়।
কাল বিলম্ব না করে ফোন ধরল। হ্যালো, আপনি কি ব্যস্ত আছেন এই মুহূর্তে? আপনার জন্য নয়, বলুন এবার, হঠাৎ ফোন করলেন। আজ বুঝি আমার কথা একটু বেশি মনে পড়ছে? আকাশ, আপনাকে সিরিয়াসলি কিছু কথা বলার আছে আমার। বর্ষার কথা শুনে এবার একটু গম্ভীর হলো আকাশ। শান্ত গলায় উত্তর দিল, বলুন। আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? কি চান? আমার জীবন থেকে দূরে চলে যেতে পারবেন? কথাটা বলতে ভীষণ কষ্ট হলো বর্ষার। কত অশ্রু গড়িয়ে পড়ল কপাল বেয়ে। আকাশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, হঠাৎ এই কথা? মিস্টার শিকদার কিছু বলেছেন? নিজের বাবাকে নাম ধরে ডাকছেন কেন? বর্ষা কিছুটা অবাক হয়ে প্রশ্নটা করল। উনি এর চেয়ে ভালো কিছু রিজার্ভ করেন না। নিজের মেয়ের ভালোবাসার মাঝেও তিনি বাধা হতে চেয়েছিলেন, কিন্তু হতে পারেননি, তাই মেয়েকেই ত্যায্য করেছেন। আর এখন? বর্ষা নিঃশ্বাস ফেলে। না আকাশ, আমি কারোর কথাই এই সিদ্ধান্ত নিচ্ছি না, এইটা আমার নিজেরই কথা। আকাশ আফসোসের সুরে বলল, বেশ, দূরত্ব যখন চাইছেন তাই দেব। সেটাই ভালো হবে, আপনি ভালো থাকবেন, নতুন মানুষ। কথা শেষ করতে পারে না বর্ষা। আকাশ তাকে থামিয়ে বলে, ব্যাস, আপনার কাছ থেকে আমার ভালো খারাপ নিয়ে শুনতে চাই না। দূরে চলে যাচ্ছি মানে এই নয় যে নতুন কোনো মানুষ নিয়ে মত্ত হব। আমার জীবনে আপনি একমাত্র মানুষ ছিলেন, থাকবেন। ফোনে রেখে কাঁদতে থাকলো বর্ষা। তার ইচ্ছে করছে আকাশের কাছে ছুটে গিয়ে বলতে, আকাশ, আপনিও আমার জীবনের একমাত্র প্রেম। আমি আপনার অগোচরে আপনারই হয়েছি, আপনারই থাকব। কিন্তু আর সেই সুযোগ নেই। এত ভালোবাসা সে অবহেলায় পায়ে ঠেলে দিল। এই অপরাধ যে ক্ষমার অযোগ্য। প্রিয় বর্ষা, তোমাকে কোনোদিন বলা হয়নি আমার তোমাকে আবার ফিরে পাওয়ার গল্পটা। আজ ইচ্ছে করছে বলি। তুমি করে সম্বোধন করলাম বলে রাগ করো না। অবশ্য করতেও পারো, তোমায় রাগলে একটু বেশি সুন্দর দেখায় কিনা। এই SMS মেসেঞ্জারের যুগে এসে চিঠি লেখাটা হয়তো তোমার কাছে অদ্ভুত মনে হবে, কিন্তু এই চিঠির মাধ্যমে যেভাবে অনুভূতি প্রকাশ করা যায় সেটা বোধহয় ওসব মাধ্যমে করা যেত না। আমার নিস্তব্ধ জীবনে হঠাৎ সেদিন এক নারীর আগমন ঘটেছিল। প্রথমে এসে আমাকে দুটো কথা শুনিয়ে দিয়ে যায় সে। আমার অবশ্য রাগ হয়েছিল বেশ। ভেবেছিলাম সেই নারীকে একটা উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু তেমন কিছু ঘটার আগে আবারও দেখতে পারি তাকে। ব্যস্ত চরাচর, রোদ্দুর মাথায় নারীটি, তার অশান্ত দুচোখ কারোর অপেক্ষায়। বেহায়া রোদ্দুর তার শুভ্র ত্বকে লালিমা ছড়িয়ে দিচ্ছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঘণ্টাখানেক পর ভীষণ অপেক্ষা নিয়ে নিরাশায় আবারও রাস্তা ধরে। আমার সেদিন মনে হয়েছিল এত যত্ন করে কেউ কোনোদিন অপেক্ষা করতে পারে কি? এরপর আমি আর শান্তিতে থাকতে পারলাম না। প্রায় প্রতিদিন তাকে দাঁড়িয়ে থেকে দেখতাম তার অপেক্ষা। কিছুদিন যেতে না যেতেই তার নামের প্রতি আমার বড্ড কৌতূহল জন্মায়। মুখটা কেমন চেনা চেনা লাগতো। আমি অফিসে গিয়ে তার CV খুঁজে পাই। যখন তার নাম জানতে পারি একটা অদ্ভুত আনন্দ হলো কাউকে ফিরে পাওয়ার। অথচ আজ সেই তুমি আবারও দূরে। তবে যতই দূরে হও, আমি তোমাকে দেখব যেভাবে দূর থেকে চাঁদ দেখতে হয়। তার আশেপাশেই থাকবো কোনো না কোনো উছিলায়। আমি চাইলে তোমাকে নিজের করে নিতে আমার 2 মিনিটও লাগতো না। তুমি নিজেও আমাকে আটকাতে অক্ষম হতে, কিন্তু আমি সেটা করিনি। তোমাকে আমি ভীষণ সম্মান করি বর্ষা, তেমনই তোমার সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছি। তা বলে ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি। সঠিক সময় এলে তোমাকে আমার হতে কেউ আটকাতে পারবে না, হোক সেটা অনেকগুলো বছর পর। ইতি তোমার মিস্টার অদ্ভুত। টেবিল ল্যাম্প জ্বালিয়ে প্রতিদিনের মতো চিঠিটা পড়ছিল বর্ষা। সেই দিনের পরের দিন এই চিঠিটা সে মিতুর কাছ থেকে পেয়েছিল। আজ দেখতে দেখতে পেরিয়ে গেছে 10টা বছর। 24-এর মেয়ে এখন 34-এর কোঠায়। জীবন বদলেছে অনেক কিছু। 1 মাস হলো একটা NGO খুলেছে সে। এতদিনের স্বপ্ন পূরণ হলেও জীবনে আকাশের অভাব তাকে বড্ড পোড়ায়। তবে একটা বিষয় লক্ষ্য করেছে বর্ষা, তা হলো এ সকল বছরে যতবার সে বিপদে পড়েছে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার সাহায্য করেছে প্রতিবার। এই অজ্ঞাত ব্যক্তিটা যে আকাশ হতে পারে এইটা ভাবতে বর্ষার কোনো রকম দ্বিধা নেই। অনেক চেষ্টা করেছে আকাশের খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো মতেই জোগাড় করতে পারিনি। তারপর শুনেছিল দীপ্ত আর শ্রুতির এখন একটা ভরা সংসার। 5 বছরের একটা মেয়ে আর 7 বছরের একটা ছেলে রয়েছে তাদের। অন্যদিকে জিৎ আর দিশারও বিয়ে হয়েছিল 2 বছর পর। এখন তাদের একটা 4 বছরের ছেলে আছে। সেই চাকরি ছাড়ার পর বর্ষা অনেক করেও একটা চাকরি পাচ্ছিল না। হঠাৎ একদিন টুবাইয়ের মা ঘরে এসে তাকে একটা ফার্মের খোঁজ দিয়ে যায়। পরদিন বর্ষা সেখানে পৌঁছতে আরেকটা চমক পায়। সেদিন যে মহিলাকে রাস্তায় সাহায্য করেছিল তাকে দেখে ভীষণ অবাক হয়। পরে জানতে পারে সেই মহিলা এবং তার স্বামী মিলে এই ফার্মটি কয়েক বছর যাবৎ শুরু করেছেন। তাদের ব্যবসা রমরমিয়ে চলছে।
টুবাইয়ের মায়ের পুরনো বান্ধবী ছিলেন বিধায় বর্ষার কথা তার কাছ থেকে ওনারা জানতে পারেন। একজন এক্সপেরিয়েন্সড কাউকে প্রয়োজন তাদের, যে এসব কিছুর তত্ত্বাবধান করতে পারবে। বর্ষা নিজের দিকটা খুলে বলাতে তিনি একটাই কথা বলেন, আমি জানি তুমি কেমন, তোমাকে সেদিন দেখেই বুঝেছিলাম। আশা করছি আমাদের সঙ্গে কাজ করে ভালো এক্সপিরিয়েন্স হবে তোমার। তারপর একদিনের কথা, গৌতম তাকে ফোন করেছিল একটা অপরিচিত নাম্বার থেকে। কেমন আছো বর্ষা? কে? গৌতম বলছি। ও, ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করলে না? আমার মনে হয় তোমার ভালো থাকারই কথা। ভুল ভাবছো, আমি ভালো নেই। আচ্ছা বর্ষা, আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা করার কি আছে? তুমি না গেলে যে আমার জীবনের সবচেয়ে দারুণ মানুষটিকে চিনতে পারতাম না গৌতম। তার জন্য তোমাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। কে সেই দারুণ মানুষ? বলবো না, কপালে থাকলে একদিন ঠিক জানতে পারবে। আচ্ছা এখন রাখছি, একটু ব্যস্ত রয়েছি, আর কখনো যোগাযোগ করো না। বাসের সিটে হেলান দিয়ে বসে আছে বর্ষা। জানালার ধারে বসার ফলে ক্ষণে ক্ষণে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। তবুও সে উদাসীন, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে বাহির পানে। তৎমধ্যে ঝড়ের গতিতে কেউ এসে বসলো তার পাশে। এতটুকুতেই থেমে থাকলো না, বাসের জানালাটাও বন্ধ করা হলো অনতি বিলম্বে। বর্ষার হুঁশ ফিরল তৎক্ষণাৎ। বিরক্তিতে ফ্যাকাশে হয়ে উঠল তার বিষণ্ণ আদল। ফিরে চাইল সেই মানুষটার দিকে। পাশে বসে থাকা মানুষটাকে দেখে মোটেও অবাক হলো না বর্ষা। সেভাবে থেকে রাগান্বিত স্বরে বলল, জানালাটা এভাবে না জিজ্ঞেস করে বন্ধ করলেন কেন? আকাশ গাছাড়া ভাব নিয়ে উত্তর দিল, আমার এদিকটায় ঝাঁট আসছিল সেজন্য। সেটা তো হওয়ার কথা নয়। সে আসছিল, আপনি বুঝবেন না। বর্ষা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের যুক্তি তার বোধগম্য হয় না। জল তো বর্ষার গায়ে লাগছিল, আকাশের কাছে যাওয়ার তাই প্রসঙ্গ আসে না। বর্ষা এসব ভাবতে ভাবতে কখন যেন চিন্তার ঘোরে চলে যায়। আকাশের ডাকে আবারও বাস্তবে ফেরে বর্ষা। দেখে আকাশ তার দিকে একটা রুমাল এগিয়ে দিয়েছে, ইশারা করে নিতে বলছে। বর্ষা নিচ্ছে না দেখে আকাশ বলল, রুমালটা নিয়ে আপনার চুলগুলো মুছুন, না হলে জ্বর চলে আসবে। তার উপর আগে থাকতেই ঠান্ডা বাঁধিয়ে বসে আছেন। বর্ষা এবার বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল বোধহয়। ওর ঠান্ডা লেগেছে এ কথা সে নিজে জানে কেবল, এছাড়া কারোর জানার কথা নয়। তাহলে আকাশ জানল কিভাবে? আশ্চর্য। আকাশ ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি নিজে মুছবেন না আমি মুছিয়ে দেব? কোনটা ভালো হবে? আর কোনো বাক্য ব্যয় না করে বর্ষা রুমালটা নিয়ে চুল মুছতে লাগলো। ভেবে দেখলো সে আজও ব্যাগে রুমাল নিতে ভুলে গেছে, তাই আর কথা বাড়ালো না। তাছাড়া এই লোকের কোনো ঠিক নেই, সত্যি সত্যি মাথা মোছাতে না শুরু করে দেয় আবার। অতঃপর নীরবতায় কাটলো কিছু প্রহর। বাস চলছে গন্তব্যের পথে মন্থর গতিতে। মানুষ গিজগিজ একটা স্যাঁতসেঁতে পরিবেশ। বাইরে বর্ষণের আমেজ তখনও বহাল। আকাশ একবার তাকায় বর্ষার দিকে। চুল মোছার ফলে কেশগুচ্ছ অবিন্যস্ত দেখাচ্ছে। জলের জন্য চোখের কাজলটাও কিছুটা ঘেটে গেছে। বর্ষণ স্নাত কামিনী ফুলের মতো স্নিগ্ধ লাগছে বর্ষাকে। আকাশ অতি কষ্টে নিজের দৃষ্টি সংযত করল। অন্তরের উথাল পাথাল নীল ঢেউগুলো আছড়ে পড়তে চায় কিনারে, কিন্তু উপায় নেই। তখন জানালাটা কি আমার জন্য বন্ধ করেছিলেন? বর্ষার সরল প্রশ্ন শুনে হাসে আকাশ, বলে, না তো, নিজের জন্যই করেছিলাম। ও আচ্ছা। কথা শেষ করে বর্ষা মুখ নামিয়ে নেয়। মনে মনে ভাবে, এমন উদ্ভট প্রশ্ন করতেই বা গেল কেন? সেই মুহূর্তে আকাশ বর্ষার আরেকটু নিকটে আসে। কণ্ঠ খাদে নামিয়ে উচ্চারণ করে কিছু ঘোর লাগা শব্দ। আমার আমিটার আমার কোথায়? তার সম্পূর্ণটা তো আপনারই মিস বর্ষা। কথা শেষ করে আকাশ সরে আসে নিজ জায়গায়। ঠিক তখনই বজ্রপৃষ্ঠ হলো প্রকৃতি। কাকতালীয়ভাবে বর্ষার ভেতরকার অবস্থার সঙ্গে বাহ্যিক জগতের এরূপ মিল হবে কেই বা জানত? বৃষ্টির রুমঝুম আওয়াজে বর্তমানে ফেরে বর্ষা। চিঠি পড়তে পড়তে কখন যে স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছিল নিজেই টের পায়নি। বারান্দায় এসে দেখে প্রবল বেগে বাড়ি বর্ষণ হচ্ছে। এটা শ্রাবণ মাস, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বর্ষার ফোন বেজে ওঠে। দেখে মীনাক্ষী ফোন করেছেন। এখন সেই বাড়িতে বর্ষা একাই থাকে। মীনাক্ষীর সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু বর্ষা অনেক বুঝিয়ে সুঝিয়ে তার মাকে পাঠিয়ে দিয়েছে ওনার ফেলে আসা এক কালের সঙ্গীর কাছে। জেদ এবং উচ্চাকাঙ্ক্ষা দুই পক্ষের এই দুটি অস্ত্র প্রহারে নষ্ট হয়েছিল যে সম্পর্ক, সেই সম্পর্ক উজ্জীবিত হতে বড্ড দেরি করেছে বলাই বাহুল্য। বর্ষার চায়নি দুজনের মাঝে বাধা হতে। তাদের শৈশবটা আরও সুন্দর হতে পারত যদি দুজন শুধুমাত্র নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বাবা মা হিসেবে দেখার চেষ্টা করতেন। আফসোস তাদের বোধহয় সঠিক সময়ে হয়নি। তাদের বাকি জীবন আলাদা রাখলেও সেই সময়টা ফিরবে না। তারা না হয় মা বাবার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেনি, কিন্তু সে কেন সন্তানের কর্তব্য ত্যাগ করবে? উপরন্তু অর্ষা, সেও চাইতো মা বাবাকে একসাথে দেখতে। বাবার ভালোবাসা থেকে চিরবঞ্চিত মেয়েটা স্বপ্ন বুনত একটা সুখী পরিবারের। আজ অর্ষার সেই ইচ্ছা পূরণ হলো, কিন্তু সে নিজে হারিয়ে গেছে বহু দূরে।
বর্ষা, সব জানালা দরজা বন্ধ করে নাও, ঝড় হতে পারে। মায়ের গলা পেয়ে বাস্তবে ফিরল বর্ষা, নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, চিন্তা করো না, তোমরাও ভেতরে থেকো, সাবধানে থেকো। বিয়ে তো করলে না, অন্তত আমাদের সঙ্গে থাকতে পারতে। যতদিন আছি একটু চিন্তা কম হতো। এত ভেবো না মা, এমনিতেও এই সময়টুকু ছাড়া আমার একা থাকা হয় না। আচ্ছা ঘুমাও এখন, কাল আবার মিতুর। হ্যাঁ ঠিক বলেছ, রাখছি কেমন, ঘুমিয়ে পড়ো তোমরা। বলে বর্ষা ফোনে রেখে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। এখনই না ঘুমালে 6টার সময় উঠতে পারবে না, অনেক কাজ আছে আগামীকাল। ভোর হয়েছে অনেকক্ষণ, ব্যস্ত ঘরে বেশ ছুটোছুটি চলছে। বিয়ে বাড়ি বলে কথা। বর্ষার মন আজ বেশ ভালো। আসলে যে কোনো ভালোবাসাকে পূর্ণতা পেতে দেখলে কারোরই মন ভালো হবে। সে মিতুর ঘরে আসে। এই মিতু, ওঠ, ঘুমাতে দাও না বর্ষাদি, কাল এতগুলো ইউনিট টেস্টের খাতা চেক করতে করতে অনেক রাত হয়েছিল। ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয় মিতু। সেই উত্তর শুনে অবশ্য বর্ষার হাসি পেল। বিয়ে হতে চলল, অথচ মেয়েটার ছেলে মানুষই আর গেল না। আরে পাগলি, আজ তোর বিয়ে, আজ কেউ ঘুমাবি তুই? ভাল লাগে না, বিয়ে পোস্টপোন করে দাও, আজ ঘুমাবো। তুই এমন করলে বেচারা বিভাস কিন্তু কষ্ট পাবে। অনেক গাইগুই করার পর আড়বোড়া ছেড়ে ওঠে মিতু। ঘুম জড়ানো কণ্ঠে শুধায়, জানো বর্ষাদি, একটা দারুণ স্বপ্ন দেখলাম। নিজের বিয়ে নিয়ে দেখেছিস নিশ্চয়ই? বর্ষা মিতুর পাশে বসতে বসতে বলল। মিতু হেসে উত্তর দেয়, কিছুটা ঠিক। দেখলাম আমার আর বিভাসের সাথে সাথে তোমার আর আকাশদারও বিয়ে হচ্ছে, তাও আবার একই মণ্ডপে। ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। মিতুর কথা শুনে থিতিয়ে যায় বর্ষা। বক্ষ চিরে তপ্ত প্রবাহ নিঃসৃত হয়। এই স্বপ্ন কি আদৌ সত্যি হতে পারে? বর্ষা জোরপূর্বক হেসে মিতুকে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলে সেখান থেকে চলে যায়। বিয়ের তো কম নিয়মকানুন নেই। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। বাইরে কি ভীষণ বাতাস বইছে, ঝড় হতে পারে যে কোনো সময়। ভেতরে বিয়ের আমেজ। কমিউনিটি সেন্টারে বেশ কিছু মানুষের ছড়াছড়ি। খুব বেশি মানুষকে ডাকা হয়নি বিয়েতে। বর্ষাও বেশ ব্যস্ত। অন্যান্য দিকগুলো সে দেখছে। পরনে বাসন্তী রঙের জামদানি শাড়ি, চুলের খোপায় ফুল সাজানো, চোখে অল্প কাজল আর কপালে টিপ, অপূর্ব দেখাচ্ছে তাকে। বর্ষা ডেকোরেশনের কাজ দেখছিল, এমন সময় একটা রিনরিনে কণ্ঠ তার কানে আসে, মামি, ও মামি। বর্ষা ঠিক পাত্তা দিল না, মনে করলো কোনো মেয়ে আশেপাশে তার মামিকে ডাকছে, তবে তার ধারণা বেশিক্ষণ টিকল না। আঁচলে হালকা টান অনুভব করায় ফিরে তাকায়, দেখে এক কিশোরীকে। বর্ষা বলল, তোমায় ঠিক চিনলাম না গো, তুমি কি কাউকে খুঁজছিলে? তোমাকেই খুঁজছিলাম মামি। বর্ষা অল্প হেসে বলে, তুমি বোধহয় ভুল করছো মেয়ে, আমি তোমার মামি নই। কিছুটা দূর থেকেই তখন শোনা যায় অরু বলে কেউ ডাকছে। মেয়েটি বর্ষার দিকে তাকিয়ে বলে, আমি ভুল বলিনি মামি, এবার আমার মামাকে বিয়ে করে নিও কেমন, আমি গেলাম। অতঃপর অরু নামের সেই মেয়েটি চলে যায়। বর্ষা ঠায় দাঁড়িয়ে থাকে, কানে বাজতে থাকে অরু নামটা। দেখলো অরু এক দম্পতির কাছে গিয়ে দাঁড়িয়েছে। অনামিকার ছবি দেখেছিল, বিধায় চিনতে অসুবিধা হলো না বর্ষার। অনামিকা তার দিকে তাকিয়ে হাসলো। বর্ষা থম মেরে যায়, মস্তিষ্ক অচল হওয়ার উপক্রম। মনের ভিতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ কি তবে আকাশের সঙ্গে দেখা হবে তার? সময় পড়ার সাথে সাথে ব্যস্ততা আরও বাড়ল। বরপক্ষ এলো বলে বর্ষা তাড়াহুড়ো করতে গিয়ে অন্যমনস্কভাবে হাঁটাচলা করছিল। এমন সময় আচমকা কারোর সঙ্গে ধাক্কা লাগে। বর্ষা সরি বলতে যাচ্ছিল, কিন্তু সম্মুখের মানুষটাকে দেখে থমকে যায়। ভেতরে একরকম তোলপাড় সৃষ্টি হলো। আকাশও তার দিকে একভাবে তাকিয়ে আছে। কালো স্যুট পরিহিত আকাশের মধ্যে পরিবর্তন বলতে চোখের রিমলেস চশমা, বাকি তেমন কোনো পরিবর্তন বর্ষার চোখে পড়ল না। বরঞ্চ তার মনে হলো মানুষটা আগের চেয়ে আরেকটু বেশি সুদর্শন দেখাচ্ছে। লেগেছে আপনার? আকাশের শান্ত কণ্ঠে বর্ষার ঘোর ভঙ্গ হয়। নিজেকে সামলে বলে, না লাগেনি। কেমন আছেন? আপনি যেমন রেখেছেন। উত্তর শুনে বর্ষা নীরব থাকে। আকাশও কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, চলুন ওই দিকটায় গিয়ে বসি। বর্ষা নিজেকে সামলাতে ব্যর্থ, তবুও সেটা দেখাতে না চেয়ে একরকম বলল, এক্ষুনি বরপক্ষ আসবে, আমি কাজ সেরে আসছি, আপনি বসুন। আপনাকে এত কাজ করতে হবে না, এখানে অনেকেই আছেন। এমনিতেও নিজের বিয়েতে কেউ কাজ করে না। আকাশের শেষ কথাটা আসতে ছিল, তাই বর্ষার কানে এলো না। এই মুহূর্তে সবকিছু ফেলে রেখে আকাশের কাছেই তার থাকতে ইচ্ছে হলো। কতদিন মানুষটাকে দেখে না, তার অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয় না। তাই আর দ্বিমত করল না। দুজনে একটা নির্জন স্থানে এসে বসল। বর্ষা একটু থেমে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? আকাশ নিঃশ্বাস ছেড়ে বলল, 5 বছর হলো উনি আর নেই পৃথিবীতে। বর্ষাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে, একটু চুপ থেকে বলল, শেষ অবধি আপনাদের সম্পর্কটা ঠিক হয়েছিল? হ্যাঁ, তবে একদম শেষে। তখন দিদিকেও মেনে নেন। ওই ঘটনার পর আমি বাবাকে ছেড়ে চলে আসি। তারপর দীর্ঘ 5টা বছর ওনার তীব্র একাকিত্বে কাটে। অবহেলা, অনিয়মের ফলে অনেক রকম রোগে আক্রান্ত হয়ে পড়েন। হয়তো অপরাধ বোধ থেকেই এই অবস্থায় এসে দাঁড়িয়েছিলেন।
আবারও বেশ কিছুক্ষণ নিস্তব্ধতায় পার হয়। বর্ষা মন ঘোরানোর জন্য বলে ওঠে, আপনাকে কিন্তু এই চশমায় ভালোই মানিয়েছে আকাশ। তাই নাকি? তাই তো। বর্ষা, হ্যাঁ, আপনি অল্প মোটা হয়ে গেছেন। খারাপ লাগছে না? হুম, কেমন লাগছে সেটা যদি বলি তাহলে লজ্জা পাবেন। থাক তাহলে। আচ্ছা, এতগুলো বছরে একটা খবরও আমার কাছে পৌঁছতে দেননি, আজ একেবারে দেখা দিলেন যে? আকাশ নিজের চিরাচরিত সেই হাসি হেসে উত্তর দেয়, ভেবে রেখেছিলাম আপনাকে বিরক্ত করব না, আজ আর নিজেকে সামলানো গেল না। তা বলুন, বিয়ে করেছেন? আপনাকে পেলে তো করতাম। এত আস্তে আস্তে কি বলছেন? বলছিলাম যে হ্যাঁ, করেছি। বর্ষা, আপনি মিথ্যে কথাটা ভালোভাবে বলতে পারেন না। জেনে শুনে যদি প্রশ্ন করেন তাহলে আর কি বলবো বলুন? আমি জানি সেটা আপনি কিভাবে জানেন? আমি জানি আমার জীবনে কি ঘটছে না ঘটছে সব কিছুই আপনার জানা, তাই নয় কি? বলা যেতে পারে। এবার বলুন, আপনি বিয়ে করেছেন? আপনি তো হ্যাঁটুকুও বললেন না, কি করে আর বিয়ে হবে বলুন? আকাশের জড়তাহীন কণ্ঠ। বর্ষা কিছু সময় নিশ্চুপ থেকে বলল, এখন যদি বলি আমাকে বিয়ে করতে, সেটা কি করবেন? বিস্মিত দৃষ্টিতে কয়েক মুহূর্ত চেয়ে থাকে আকাশ, তারপর দুর্বোধ্য হাসি হেসে বলে, আপনি না বললেও আজ আপনাকে আমি বিয়ে করে নিয়ে যেতাম। আপনাকে ছাড়া এই 10টা বছর আমার কিভাবে কেটেছে তা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা মুহূর্ত মৃত্যুর ন্যায় দুর্বিষহ ঠেকেছে। আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, বহু কষ্টে নিজেকে সামলেছি। আপনাকে ছেড়ে আর পারছি না বর্ষা, বিশ্বাস করুন। আমার এই খা খা মরু তটের মতো বুক কেবলমাত্র আপনাকে কাছে পাওয়ার আহাজারি করে। আপনি কি তাই একটু অনুভব করতে পারেন? এক পর্যায়ে আকাশের কণ্ঠ ভীষণ করুণ শোনালো। নিঃসন্দেহে এই আকুতি বর্ষাকেও ছুঁয়েছে ভেতর হতে। সে নিজেও কম কষ্টে ছিল না। এতগুলো বছর প্রিয় মানুষটার স্মৃতি মনে করে কাটিয়েছে নিজে থেকে বেছে নেওয়া একাকী একটা জীবন। আকাশকে দূরে ঠেলে দেওয়ার শাস্তি নিজেকে প্রতিনিয়ত দিয়েছে বর্ষা। বর্ষার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। আকাশের চোখও টলমলে। নিজের বলিষ্ঠ হাতের সাহায্যে বর্ষার মুখ তোলে, নরম স্পর্শে অশ্রু মুছিয়ে দেয়। দুজনের মধ্যে দূরত্ব খুব সামান্য ছিল, তবে সেই সামান্য দূরত্ব আর রাখে না বর্ষা। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আকাশকে, পিঠের জামা খামছে ধরে। সাথে সাথে আকাশ অনুভব করল বিশ্বজয়ের আনন্দ, অনাবিল প্রশান্তি। এতগুলো বছর পর মরুর বুকে বৃষ্টি নেমেছে যেন। অন্যদিকে বর্ষা এক নাগারে বলতে থাকলো মনের কথা, ভালোবাসি আকাশ, ভীষণ রকম ভালোবাসি আপনাকে। এই 10টা বছর আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খেয়েছে। আপনাকে দূরে ঠেলে দেওয়ার শাস্তি আমি প্রতিনিয়ত পেয়েছি। সত্যি ভাবিনি আমি আপনাকে আবার দেখতে পারবো, নিজের মনের কথা বলতে পারবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমিও আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম এতগুলো বছর। অনেক চেষ্টা করেছি আকাশ, যাতে কাজের সময়টুকু আপনার কথা না মনে পড়ে, কিন্তু তাতেও আমি ব্যর্থ হয়েছি বরাবর। আমি জানি আমি আপনার অপরাধী। আমাকে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। বর্ষার মুখে ভালোবাসি শব্দটা শোনা মাত্র আকাশের চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে নীরবে। যে অশ্রু দুঃখে জমেছিল তা বিসর্জন হলো পূর্ণতার সুখে। বর্ষার কথা শেষ হতেই তাকে নিজের বুক থেকে তুলে সরাসরি চায় আকাশ। অনুভূতিপ্রবণ গভীর দৃষ্টি থেকে আজ আর চোখ সরায় না বর্ষা। আকাশ গম্ভীর গলায় বলল, আমি যা শাস্তি দেব তাই মাথা পেতে নেবে তো? হ্যাঁ, কম্পনরত কণ্ঠে উত্তর দিল বর্ষা। আকাশ বর্ষার আরেকটু নিবিড় হয়, কানের কাছে মুখ নামিয়ে বলে ওঠে, সারা জীবন আমাকে সহ্য করতে হবে, এটাই তোমার একমাত্র শাস্তি? লজ্জায় বর্ষার কান গরম হয়, অধর প্রান্তে লজ্জালু হাসি ফুটে উঠল। প্রেয়সী রেহেনো রূপের দিকে ঘোর লাগা চোখে অপলক চেয়ে থাকে আকাশ। এরপর আর নিজেকে সংযত করতে পারে না সে। কিছুক্ষণের জন্য ডুবে যায় বর্ষার মাঝে। প্রথমে বর্ষা চমকে উঠলেও পর মুহূর্তে আকাশের সাথে তাল মেলায়। আবেশে চোখ বন্ধ হয়ে আসলো দুজনেরই। কিছুক্ষণ পর আকাশ বর্ষার ঠোঁট ছেড়ে তাকে বক্ষ মাঝে জড়িয়ে নেয় পরম যত্নে। বর্ষার বুক এখনো দুরু দুরু কাঁপছে। লজ্জায় আড়ষ্ট হয়ে প্রিয়তমের মাঝেই আবার মুখ লোকানোর যুক্তি নেই, তবুও এই ক্ষণে এটাই যেন ভীষণ করণীয়। কয়েক মুহূর্ত এভাবেই চলে যায়। বাহিরে ঝড়ের তাণ্ডব ক্ষণে ক্ষণে অনুভূত হচ্ছে। আকাশ কণ্ঠ খাদে নামায়, এত সব জমানো দুঃখ কিভাবে নিমেষে মুছে ফেলতে পারো বর্ষা? তোমার মুখে ভালোবাসি শুনে নিজেকে কেন এত সুখী সুখী মনে হচ্ছে আমার? এসব প্রশ্নের কোনো উত্তর কি তোমার কাছে রয়েছে হৃদয় হরণী? বর্ষা কোনো রকম উত্তর দিল না, শুধু আকাশকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করল। আকাশ হাসে মনে মনে। বর্ষাকে অবাক করে দিয়ে আকাশ তাকে নিজের থেকে সরিয়ে কপালে এঁকে দিল ভালোবাসার গভীর পরশ।
অতঃপর পাজা কোলে তুলে নিল তাকে। বর্ষা ডাল সামলাতে আকাশের গলা জড়িয়ে ধরে। বিস্ময় বিমূঢ় কণ্ঠে শুধালো, কি করছো আকাশ? নিজের হবু বউকে মণ্ডপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই বয়সে ভীমরতি চেপেছে তোমার মাথায়? এভাবে বলছো যেন বুড়ো হয়ে গেছি। আর প্রেম করলে মানুষ দিন দিন জোয়ান হয়, জানো না তুমি? বর্ষা আর বিরক্ত হয় না, বরং হেসে ফেলে। মেঘ মন্ত্র গলায় প্রতি উত্তর করে, তুমি যেই কে সেই রয়ে গেলে। তা তো ঠিক। আকাশ মুচকি হাসে। এগোতে এগোতে আবারও বলে ওঠে, মনমোহিনী চলো, তবে আজ এই দীর্ঘ বিরহ শেষে আমরা দুজন এক হই। বর্ষা লজ্জায় নতমুখী হয়। ঠোঁটে লেগে থাকলো প্রাপ্তির হাসি। বাহিরে তখন বর্ষণের প্রবল ঘন ঘটা। প্রকৃতি জানান দিল, আজও বর্ষার আকাশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।